সততার পথে সত্যের খোঁজে। আপনারা দেখছেন বি নিউজ বাংলা নেটওয়ার্ক। দমদম লোকসভা সচেতন ব্যক্তিবর্গের উদ্যোগে আসন্ন লোকসভা নির্বাচনে পৌত্য সমাজের ভূমিকা বিষয়ে এক বিশাল আলোচনা সভার আয়োজন করা হয়েছিল 19শে মে। আগরপাড়ায় রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন সেমিনার হলে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এখানে প্রচুর মানুষের সমাগম হয়েছিল। প্রত্যেকটি মানুষকে টিকা পরিয়ে অভ্যর্থনা জানানো হয়েছিল। অনুষ্ঠানটির সূচনা খুব সুন্দর একটি মন্ত্র দিয়ে শুরু হয়েছিল, তা দেখাবো আপনাদের। তারপর গান, কিছু বক্তব্য এবং কল্যাণ মন্ত্র দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে। এখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গরা। স্বামী বিবেকানন্দ মিশনের মহারাজ এখানে উপস্থিত ছিলেন। উনি কি বক্তব্য রেখেছেন তা দেখাবো আপনাদের। তাছাড়া আরএসএস এর প্রধান বক্তা বিদ্যুৎ মুখার্জির অসাধারণ বক্তব্য আপনাদের দেখাবো। আগরপাড়া থেকে ক্যামেরায় বেণুদেবের সঙ্গে সোমা দেবনাথ, বি নিউজ বাংলা নেটওয়ার্ক। सर्वे भवन्तु सुखिनः, सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयः, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्ति शान्ति शान्तिः। শুভ সন্ধ্যা। কোটি কোটি ভুজে ধৃত খর কর বালে অবলা কেন মায় তো বলে। যে আমাদের এই প্রয়াসকে বাস্তবায়িত করতে, আক্ষরিক করতে সাহায্য করেছেন। স্বামী নিত্যরূপানন্দজি মহারাজকে ধন্যবাদ জানানোর মতো দৃশ্যটা আমি দেখাবো না। তার শ্রীচরণে আমার শ্রদ্ধাপূর্বক প্রণাম করি। আমার ভোট আগামী প্রজন্মের স্বার্থে, আমার ভোট দেশের বিকাশের স্বার্থে, আমার ভোট আত্মনির্ভর ভারত নির্মাণের স্বার্থে, আমার ভোট স্বনির্ভর ভারতের স্বার্থে, আমার ভোট স্বাবলম্বী ভারতের স্বার্থে, আমার ভোট দেশের সম্মান রক্ষার্থে, আমার ভোট ভ্রষ্টাচার মুক্ত দেশ গঠনে। আমরা আঙুল দিয়ে বলতে পারবো যে বাংলাদেশ না, ওটাই ভারতবর্ষের ছিল, এটা পূর্ববঙ্গে ছিল। আর এই যে কলকাতা আশেপাশে না, এটা ওই পূর্ববঙ্গের সাথে যেত যদি শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকতেন। ডিউ টু শ্যামাপ্রসাদ মুখার্জি আজকে আমরা ভারতের নাগরিক হিসাবে এখানে আমরা আছি। বহরমপুরে 3 দিন পর্যন্ত পাকিস্তানের ঝান্ডা উড়ছিল, অর্থাৎ কলকাতাকে তারা চেয়েছিল, মানচিত্রে কলকাতাও ছিল। তা আজকে পশ্চিমবঙ্গের নাম পাল্টে দিয়ে জয় বাংলা স্লোগান, আমাদের বাংলার সাথে তো কোনো তার সম্পর্ক নেই। আজকে ধর্মের প্রতি অর্থাৎ সনাতন বিরোধী কাজকর্ম চলছে। সদ্য আপনারা দেখেছেন রামকৃষ্ণ জায়গাতে আশ্রমের হলে আমরা কার্যক্রম করছি। রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী, ভারত সেবাশ্রম সঙ্গে সন্ন্যাসীদের আজকে অপমানজনক কথাবার্তা বলা হচ্ছে। স্বামী বিবেকানন্দের জন্মদিনে এই বাংলাতে, এই কলকাতাতে যাদবপুর ইউনিভার্সিটিতে বিবেকানন্দের ছবিতে আর সেখানে কালিমা লিপ্ত করা হয়। ইফতার পার্টির অনুমতি আছে, বাট রামনবমী বা সেখানে সরস্বতী পূজার অনুমতি নেই। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি। কিন্তু তার শেষে যেটা লিখেছেন সে কবিতার একদম শেষ লাইনে, মাগো মা তোর বদনখানি মলিন হলে ওমা আমি নয়ন জলে ভাসি। দুঃখ করে তিনি সেই সময় বলেছিলেন। আর আজকে যদি আমরা বাংলা মায়ের বদনের দিকে যদি তাকাই, তো মলিন নয়, মলিনতম অবস্থায় এসে পৌঁছেছে। যে বাংলাকে নিয়ে গর্ব করে একসময়, আর জীবনানন্দ বলতেন বাংলার মুখ দেখিয়াছি আমি, তাই পৃথিবীর মুখ দেখিতে চাহি না আর। অর্থাৎ সারা পৃথিবীকে আর আমার দেখার প্রয়োজন নেই, কারণ আমি বাংলাকে দেখেছি। জীবনানন্দ দাস লিখেছেন বাংলা সম্পর্কে কত গর্ব ছিল তাদের। কখনো তিনি বলেছেন আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খচিল শালিকের বেশে। আর অন্যান্য ভাবে নয়, বালি বিক্রি করে, তাতেও বাংলাতে তো বালি বিক্রি, পাথর বিক্রির কথা আমরা ভালোভাবেই জানি। কিন্তু সমুদ্রের বালি বিক্রির মাধ্যমে থোরিয়াম বিক্রি করে আর ভ্রষ্টাচার টি আর বালু তখন করছিলেন। তো ভারতবর্ষে দেখা যাচ্ছে যে থোরিয়ামের বিশাল ভান্ডার আছে। ভারতবর্ষে আগামী 50 বছর পর্যন্ত তাপ বিদ্যুৎ, জলবিদ্যুতের কথা আমরা জানি, কিন্তু থোরিয়ামের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করে 50 বছর ভারতবর্ষের বিদ্যুৎ সাপ্লাই দেওয়া যায়। এত থোরিয়ামের ভান্ডার ভারতবর্ষে আছে। নট অনলি দ্যাট, থোরিয়াম বেসড নিউক্লিয়ার রিয়েক্টর পর্যন্ত, যেটা বিশ্বের কাছে নূতন,
আর এর জন্য বিশ্বের বিভিন্ন যে সদস্য গ্রহণ করার দরকার নেই, কারো অনুমতি নেওয়ার দরকার নেই। এখন বিভিন্ন দেশ, ইংল্যান্ড থেকে শুরু করে, তারা এই ব্যাপারে, যে আমেরিকা, জাপান, ব্রিটেন, তারা আগ্রহ দেখিয়েছে। থোরিয়ামের মাধ্যমে নিউক্লিয়ার রিঅ্যাক্টর তৈরি করছে আজকে ভারতবর্ষ। দেশকে, যেটা আমি একটু আগেই বললাম, যে নূতন ভারত গড়ার পথে আর এগিয়ে গেছে ভারত। আজকে সেই জন্য আত্মনির্ভরতার দিকে এগোচ্ছে। আর আত্মনির্ভরতার প্রয়োজন আছে। দেশে যখন কার্গিলের যুদ্ধ হয় তখন আমাদের নেভিগেশন সিস্টেম ছিল না। এখানে অনেক সেনাবাহিনীর বড় বড় পদে ছিলেন অনেক ব্যক্তি আছেন। আর সেই জন্য সেই সময়কার প্রধানমন্ত্রী আমেরিকার কাছে তাদের যে নেভিগেশন সিস্টেম যেটা আছে, অর্থাৎ গ্লোবাল পজিশনিং সিস্টেম, অর্থাৎ সেই এলাকাতে শত্রুপক্ষের হালচাল কি আছে, কোথায় আছে, কি করছে, কি প্রস্তুতি নিচ্ছে, সেটা তারা চেয়েছিল। তারা তাদের স্যাটেলাইট সেখানে পাঠিয়েছে। সেই জন্য আজকে সেই দৃষ্টিতে যদি দেখি, তাহলে ইসরো, ডিআরডিওর ভিন্ন ভিন্ন আর এই ধরনের প্রয়োগ আজকে তৈরি করছে। প্রিডিওটার ড্রোন কেবলমাত্র আমেরিকার ছিল, প্রায় 1700 কেজি তারা পেলোড বহন করতে পারত। বাট ডিআরডিও এখন নতুন আর প্রথম স্বদেশী আর এক ড্রোন, ফুফা, যেটাকে ফুফা কম্বোট ড্রোন এরকম বলা হচ্ছে, সেটা ভারতবর্ষ তৈরি করেছে, যার বহন ক্ষমতা প্রায় 1500 কেজি আর পেলোড ক্ষমতা তার আছে। সেটাকে প্রিডিওটার ড্রোন এ ধরনের আর বলা হচ্ছে। আর কিউআর কোডের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট করেন। গত আর্থিক বছরের হিসাবে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ডিজিটাল পেমেন্ট আর ভারতবর্ষ হয়েছে 62%। এবং যারা নিজেদেরকে ডেভেলপ বলছে, আমেরিকা, ইংল্যান্ড, তাদেরও এত পার্সেন্টেজ ডিজিটাল পেমেন্ট হয়। আজকের দিনে ভারতবর্ষের আয় প্রতি ব্যক্তি 2 লক্ষ টাকা আজকে হয়েছে। তো আজকে সব দিক দিয়ে যদি দেখা যায়, তো ভারত আজকে, নট ইভেন দ্যাট, ভারত 3rd লার্জেস্ট স্টার্টআপ ইকোসিস্টেমে দাঁড়িয়েছে। স্টার্টআপ ইন দি সেন্স, আপনারা জানেন যে কিছু প্রোডাক্ট, বাই প্রোডাক্ট, এবং আগ্রহ করা হচ্ছে যুবকদের যে ভাই তুমি চাকরি খোঁজার জন্য কেন চেষ্টা করছো, তুমি 2-4 জনকে চাকরি দেবে তার জন্য ভাবো। অর্থাৎ কিছু না কিছু প্রয়োগ শুরু করো, ইনোভেটিভ প্রয়োগ শুরু করো। তো ইউ ডোন্ট মেক ইয়োরসেলফ এ জব সিকার্স, you should have to make yourself a job givers. তুমি নিজেকে চাকরি দেওয়ার জন্য ভাবো। আজকে সেই লাইনে যুবক রয়ে গেছে। আর আমেরিকার, চীনের পরে সবচেয়ে বড় স্টার্টআপ যদি হয়, তো ভারতবর্ষ সবচেয়ে বড় স্টার্টআপ। আর ভারতবর্ষ শুধু স্টার্টআপ না, ইউনিকর্নের দিক থেকে, অর্থাৎ সামান্য নিম্ন মধ্যবিত্ত যুবক যুবতীরা আজকে আরবপতি খারবপতিতে হচ্ছে, তার পৈতৃক সম্পত্তির আধারে নয়। আর সেটাকে বলা হচ্ছে ইউনিকর্ন। সেটাতেও ভারত আজকে 3য় স্থানে এসে পৌঁছেছে। আজকে আর্থিক দৃষ্টিতে যদি দেখা যায়, তো সমস্ত দিক থেকে আর ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে। আমাদের মাথাতে কিন্তু কলোনিয়াল মাইন্ডসেট আপ। G20 আলোচনা তো প্রত্যেক ডাইমেনশন চেঞ্জ করে দিয়েছে আমাদের দেশের প্রধানমন্ত্রী। আর এটা প্রথমবার G20 পর্যাবরণের বিষয়ে আলোচনা হয়েছে, নারী শক্তি, স্ত্রী শক্তির বিষয়ে আলোচনা হয়েছে, মানবিকতার আধারে বিচার হয়েছে। আর সেই জন্য G20 যে ডাইমেনশন, সেটাও এবারে চেঞ্জ করেছে। আর সেটা সারা বিশ্ব উপলব্ধি করেছে। ভারতকে নতুনভাবে তারা দেখেছে, উপলব্ধি করেছে। এমনকি যারা উপঢৌকন দিয়েছে, আপনাদের শুনলে আশ্চর্য লাগবে, সেখানেও গীতা, তো আজকাল সকলকে গীতাই দেওয়া হয়, তার কারণ ভারতের সারতত্ত্ব গীতাতেই আছে। সেই জন্য আজকে বিদেশ থেকে যে কোনো আর সেনাপ্রধান হোক, রাষ্ট্রপতি হোক, প্রধানমন্ত্রী হোক, বিভিন্ন যারা আসেন, তাদের প্রত্যেককে গীতা দিয়েই স্বাগত করা হয়। আমাদের সংস্কৃতি অনেক প্রাচীন, তোমরা প্রথমবার ভোট দেবে। তাই স্থানীয় ছোট ছোট সমস্যা নয়, আমাদের দেশের এই প্রাচীনতার কথা, দেশের সংস্কৃতির প্রাচীনতার কথা অনুভব করে বড় হৃদয় নিয়ে, বড় মন নিয়ে, উৎসাহের সঙ্গে গিয়ে আমরা যেন আমাদের ভোট দিই। আর আমি তো ভোট দেবই, আমার পাশে যারা রয়েছে তাদেরকেও সাথে নিয়ে যাব। ভারত মাতা কি জয় বলে তাদেরকে আমি সাথে নিয়ে গিয়ে ভোট দেবো। এই যে ভারত মাতা কি জয়, সেই জন্য আমাদের ইন্টারেস্ট কি আছে? কোনো ব্যক্তিগত ইন্টারেস্ট নেই। আমাদের ইন্টারেস্ট হচ্ছে ভারত মাতা, ন্যাশন ফার্স্ট, রাষ্ট্র সর্বোপরি। আর আমাদের সমস্ত মনীষীরা দেশের কথাই ভেবেছেন, দেশের জন্যই বলেছেন। আমাদের ইতিহাস পরম্পরা যদি দেখি, লড়াই হয়েছে, যুদ্ধ করেছেন, প্রাণ বিসর্জন দিয়েছেন, যা কিছু সব দেশের জন্য, রাষ্ট্রের জন্য। সেই জন্য রাষ্ট্রের জন্য আমাদের কর্তব্য। সেই দৃষ্টিতে বড় হৃদয় নিয়ে ভোট দেওয়ার আহ্বান তিনি করেছেন। অর্থাৎ গণতন্ত্র বলে ওখানে কিছু নেই। উল্টো দিকে উন্নয়নের যে বিষয়টা সারা পৃথিবীর কাছে লক্ষণীয় হয়ে উঠেছিল চীন, আজকে যারা এই দেশে গণতন্ত্র বলে চিৎকার করে, যারা বলতো
চীনের চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান। তো সেই দেশে আজকে নির্বাচন পর্যন্ত হয় না, সেখানে হার্ট অটোক্রেসি চলছে। এই অবস্থায় দাঁড়িয়ে সারা পৃথিবীর ক্ষেত্রে যদি গণতান্ত্রিক পরিবেশ নিয়ে চিন্তা করি, তাহলে বলতে হবে হাজার সমস্যার মধ্যে থেকেও আজকে ভারতবর্ষ সেই দিক থেকে এগিয়ে গেছে। সারা পৃথিবীর কাছে আজকে যদি আমরা তাকিয়ে দেখি, মানব সম্পদের প্রাচুর্য, মানব সম্পদের উন্নয়ন সারা পৃথিবীর কাছে ঈর্ষণীয় হয়ে দাঁড়িয়েছে ভারতবংশীয়দের কাছে। বৃহত্তর জনসমুদায়কে সঞ্চালন করার জন্যে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া হচ্ছে গণতন্ত্র। এবং গণতন্ত্রের মধ্যে একটি অবিচ্ছেদ্য অঙ্গ হচ্ছে নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে প্রশাসক বেছে নেওয়া হয়। কিন্তু আজকে গত 200 বছর বা তারও আগের এই গণতন্ত্রের হিসেব নিকেশ যদি করতে চাই বা করি, তাহলে এই একবিংশ শতাব্দীর মানে প্রথম চতুর্থাংশে, মানে এটা তো 2024 সাল চলছে, দাঁড়িয়ে বলা যেতে পারে সারা পৃথিবীর ক্ষেত্রে গণতন্ত্রই শেষ কথা নয়। কোনো কথা নয় তা নয়, একটা বড় কথা, কিন্তু গণতন্ত্রই শেষ কথা নয়। আমরা যদি তাকিয়ে দেখি, গণতন্ত্রের সবচেয়ে উর্বর ভূমি বলে মনে করা হতো মার্কিন যুক্তরাষ্ট্রকে। আজ থেকে 50 বছর আগের থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের যদি উত্থানকে আমরা দেখি, শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, সেখানকার অর্থনীতি, জীবনযাত্রা, ব্যক্তিগত রুচি, এই সমস্ত কিছুটা সারা পৃথিবীর কাছে ঈর্ষণীয় ছিল। পৃথিবীর সমস্ত দেশের লোকেরা মনে করত আমেরিকায় যেতে পারলে আমার জীবন সার্থক। ধর্মের দেশ, যদিও ধর্ম উত্থান পতন বিভিন্ন সময় হয়েছে, আপনারা যারা হিস্ট্রি পড়েছেন জানেন। এবং যখনই ধর্মের যখন পতন হয়েছে, তখন ভগবান এসে সেটাকে তিনি আবার ধর্মের সংস্থাপন করেছেন। এটা বহু পুরনো কথা, এবং এটা কত পুরনো সেই টাইম আজ পর্যন্ত পাওয়া যায় না। অর্থাৎ আমাদের যে সংস্কৃতি কত পুরনো, এটা সমস্ত ঐতিহাসিক অনুমান করেন, কিন্তু এত পুরনো যে এর কোনো টাইম নেই। এবং এই পটভূমিকা এই ইতিহাসের বুকে চলতেই থাকে। মানুষ আসে, মানুষ যায়, সভ্যতা আসে, সভ্যতায় যায়, কিন্তু একমাত্র ধর্ম টিকে থাকে, এবং ধর্মকে ধরে যারা ধরে থাকে তারাই টিকে থাকে। আজকের যে কার্যক্রম মাননীয় বিদ্যুৎ দা বলেছেন যে আত্মনির্ভর ভারত, অখণ্ড ভারত, শক্তিশালী ভারত, আমাদের মহাপুরুষদের স্বপ্নের ভারত, এই যে গঠনের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের যে ভূমিকা নেওয়া উচিত, সেইটাই আজকে বলার জন্য এই কার্যক্রম। আমরা এগিয়ে নিয়ে যাব কীভাবে? এইভাবে আজকে জনজাগরণ ঘটলে ভারতবর্ষের গত 10 বছর ধরে যে মানে অগ্রগতি ঘটেছে, সেই অগ্রগতির ধারা অব্যাহত থাকবে, এটাই তো তার ধারা। আমরা তো শুধু জাগরণেরই কাজ করব, যাতে সরকারে ভারত প্রেমী, ভারতের অগ্রগতির প্রতি সচেতন, দায়িত্বশীল এরকম মানে নেতৃত্ব আসে, সেই জায়গাটাকে আমরা করব। বাকি আমাদের আর কোনো কাজ নেই, আমাদের এই জাগরণেরই কাজ। এই তো বার্তা এটাই, ভারতবর্ষের গঠন, ভারতবর্ষের অখণ্ডতা, আত্মনির্ভর ভারত, এটা তো ভাববার বিষয়। মানুষের মধ্যে এই যে মানে গণতন্ত্রের প্রতি কতটা মানে কি বলবো, যে অনীহা ভাব, যেটা আমরা ভারতবাসী হিসাবে ভারতের প্রতি আমাদের দায়বদ্ধতা থাকা উচিত। বি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের চ্যানেলের আরো আপডেট পেতে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, পাশে থাকুন।